স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। প্রতীক ছাড়া ভোটে নানা সমীকরণ, গুরুত্ব দেবে ব্যক্তি জনপ্রিয়তায়, চলবে তৃণমূলে দল পুনর্গঠন প্রক্রিয়াও। রাজধানীতে আজও পশু কোরবানি করছেন অনেকে। নগরীকে বর্জ্যমুক্ত করার তোড়জোড় সিটি কর্পোরেশনের। 12 ঘন্টায় পরিষ্কারের ঘোষণা থাকলেও কিছু জায়গায় বর্জ্য পড়ে থাকার অভিযোগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে আড়তে। দাম নিয়ে কাটেনি অসন্তোষ। এলডব্লিউজি সনদের ফাঁদে আটকে রফতানি আয় বৃদ্ধির সুযোগ। সিইটিপি মানসম্পন্ন করার তাগিদ। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। উত্তরবঙ্গ ও জামালপুর ময়মনসিংহগামী ট্রেনে বেশি চাপ। ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠেও গন্তব্যে রওনা হচ্ছেন অনেকে। এবং সোশ্যাল মিডিয়ায় 89% নারী অনলাইন সহিংসতার শিকার। তথ্য জরিপের অভিযোগ করেন না 75%। ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ বিশ্লেষকের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। আশানুরূপ ফলাফল আনতে প্রতীক ছাড়া নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ব্যক্তি জনপ্রিয়তায় গুরুত্ব দেবে দলটি। একই সঙ্গে চলবে তৃণমূলে দল পুনর্গঠনের প্রক্রিয়াও। নেতারা বলছেন সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সুফল স্থানীয় নির্বাচনে আনতে চান তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে ফুরফুরে মেজাজে ক্ষমতাসীন বিএনপি। দীর্ঘ বছর পর অনুকূল পরিবেশে এখন সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যস্ততা দলটির। এর মধ্যেই কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের নির্বাচন হবে চলতি বছরেই। এরই মধ্যে স্থানীয় নেতারা মাঠে নেমেছেন শক্তিমত্তা জানান দিতে। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে উপজেলা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চান অনেকেই। তবে প্রতীক ছাড়া নির্বাচনের সামনে আসছে নানা সমীকরণ। প্রতীক না থাকায় দলীয় শৃঙ্খলা রক্ষা এবং একাধিক প্রার্থী ঠেকানোর চ্যালেঞ্জ এখন বিএনপির সামনে। তবে প্রতীকবিহীন নির্বাচনে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। দলীয় প্রতীকের ব্যাপারটা যখন নিয়ে আসলো, এটা করেছিল যে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করা, সেটাকে তুলে দেওয়া, এটা যথার্থ হয়েছে। বৃহত্তর যদি আমরা চিন্তা করি বা সুদূর প্রসারী, এটার ফল হবে ইতিবাচক। সমর্থনের ক্ষেত্রে ব্যক্তি জনপ্রিয়তার উপর জোর দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলছেন নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে চলবে কমিটি পুনর্গঠন প্রক্রিয়াও। নির্বাচনে অবশ্যই ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তা, সে লোকটি কেমন, সেটাই সবচেয়ে বেশি কাজ করবে। আমাদের প্রার্থী যথাসময়ে সেটি ঘোষণা করা হবে। যখনই যেটা দলীয় হাইকমান্ডের কাছে প্রতিভাত হবে যে এইখানে এই জায়গাটি দুর্বল আছে, তো সেটাকে বাতিল করে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করে সেখানে কাউন্সিল সম্মেলনের ব্যবস্থা করে সংগঠনকে শক্তিশালী করা হয়। ফ্যামিলি কার্ড, খাল খননের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয় স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ বিএনপি নেতাদের বেছে নেবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের যে কমিটমেন্ট, সেসব কমিটমেন্ট আমরা পূরণ করছি। আশা করি জনগণ আমাদের এইসব কমিটমেন্ট পূরণ করার মাধ্যমে তারা আমাদের প্রতি স্বস্তি পাবে এবং তারা আমাদের আগেও সমর্থন করছে, আবার সমর্থন করবে। রাজনৈতিক নির্বাচনে যারা সমাজে যারা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত তারাই নির্বাচিত হয়, তাই হবে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আজও পশু কোরবানি করছেন অনেকে। নানা কারণে যারা ঈদের দিন পশু কোরবানি করতে পারেননি তারাই দ্বিতীয় দিনে কোরবানি করছেন। তবে 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের কথা থাকলেও রাজধানীর কিছু অলিগলিতে এখনও পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। এসব জায়গায় ব্লিচিং পাউডার ছোটানোর কথা থাকলেও সিটি কর্পোরেশনের কর্মীরা তা ব্যবহার করেননি বলে অভিযোগ এলাকাবাসীর। তবে 2 সিটি কর্পোরেশনের কর্মীরা এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য মতে ঈদের দিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত 7,000 টনের বেশি বর্জ্য অপসারণ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণ হয়েছে 12,000 টন।
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর ঠিক এই জায়গাটিতে গতকাল ঈদের দিন আমরা যখন দেখেছিলাম যে এখানে পশুর বর্জ্যের স্তূপ ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং এখানে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন গাড়ির মাধ্যমে এখান থেকে বর্জ্য নিয়ে যাচ্ছিল এবং এখান থেকে অনেকটাই বর্জ্য পরিষ্কার হয়ে গেছে। তো যদিও এখনও আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশন কিছুক্ষণ আগেই হচ্ছে এখানে কিছু বর্জ্য তারা এখানে জড়ো করেছেন এবং তারা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের কর্মীরা এখনও এখানে আছেন, তারা এখনও এখানে কাজ করে যাচ্ছেন। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পশুর বর্জ্য এখনও বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় আমরা পড়ে থাকতে দেখেছি এবং এই জায়গাটা বর্জ্য অপসারণ করা হলেও আমরা দেখছি যে জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়নি। এখনও এখানে বেশ কিছু ময়লা আবর্জনা আমাদের চোখে পড়েছে। যেহেতু ঈদের দ্বিতীয় দিন আজও কিছু কিছু জায়গায় আমরা বিচ্ছিন্নভাবে পশু কোরবানি হতে দেখেছি এবং দেখেছি যে তারা এখনও যেহেতু পশুর বর্জ্য এখনও তারা বিভিন্ন জায়গায় ফেলছেন। তো সিটি কর্পোরেশনের এখনও তারা সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কাজ করে যাচ্ছেন। তো যেহেতু আজও যেসব জায়গায় পশু কোরবানি করা হচ্ছে সেই জায়গাগুলোতে এখনও পশু বর্জ্য জড়ো হচ্ছে। তো যদিও সিটি কর্পোরেশন জানিয়েছিল যে তারা 8 থেকে 12 ঘন্টার মধ্যেই তারা বর্জ্য অপসারণ করে ফেলবেন, তো এর মধ্যে তারা অনেকটাই নিজেদেরকে সার্থক দাবি করেছেন। তারা জানিয়েছেন যে শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন থেকে 7,000-এর বেশি বর্জ্য তারা অপসারণ করতে সক্ষম হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের কর্মীরা এখানে তাদের কাজ অনেকটাই সম্পূর্ণ করে ফেলেছেন এবং তারা অপেক্ষা করছেন যে এই বর্জ্যগুলো রাজধানী সাভারের যে ল্যান্ডফিল অর্থাৎ যে ডাম্পিং স্টেশন, বর্জ্য ডাম্পিং স্টেশন, সেই বর্জ্য ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার জন্য যখন ট্রাক আসবে তারা সেই ট্রাকে এই বর্জ্যগুলো তুলে দিবেন। তো রাজধানীর দ্বিতীয় দিনে বর্জ্য অপসারণের আমার কাছে এই ছিল সর্বশেষ। রাজধানী থেকে কোরবানির পশু বর্জ্য অপসারণের সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ। প্রায় শেষের দিকে সাভার চামড়া শিল্প নগরীতে কোরবানির প্রথম দিনের পশুর চামড়া সংরক্ষণের কাজ। ট্যানারি মালিকরা জানান লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ করতে পারছেন তারা। পর্যাপ্ত শ্রমিক ও লবণের মজুদ থাকায় সময় মতো সংরক্ষণ করতে পারায় নষ্ট হয়নি চামড়া। তবে দু একটি ট্যানারিতে সময় মতো শ্রমিক না পাওয়ায় কাঁচা চামড়াবাহী ট্রাকের লাইন তৈরি হয়। তাই সকাল 10টার দিকেও অনেক ট্রাক থেকে চামড়া নামাতে দেখা যায়। চামড়া সংগ্রহ নিয়ে জানাতে সাভারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, চট্টগ্রামে আছেন কমল দে এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন SM রাশেদ। শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, কোরবানির প্রথম দিনের পশুর চামড়া সংরক্ষণের কাজ চলছে ট্যানারি এবং আড়তে সমানতালে। এখন সকাল 10টা পার হয়ে গেছে। গতকালকের যে চামড়া এখন পর্যন্ত কোথাও কোথাও সংরক্ষণ করা হচ্ছে এবং আমরা যেটা এই আড়তে হেমায়তপুর যে আড়ত ট্যানারি যে চামড়া শিল্প নগরী রয়েছে সেই চামড়া শিল্প নগরীর গেটের পাশেই যে আড়তটি রয়েছে সেই আড়তে এখনো দেখা যাচ্ছে কোনো কোনো আড়তে এখনো ট্রাক থেকে চামড়া নামানো হচ্ছে, অর্থাৎ সেই চামড়া এখনো সংরক্ষণ অর্থাৎ লবণজাত দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বেশিরভাগ ট্যানারি বেশিরভাগ আড়তে কিন্তু সেই কাজ শেষ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকও চলে গিয়েছে। তো কিছু কিছু ট্যানারিতে কিংবা হচ্ছে যে আড়তে যে চামড়া নামানো হচ্ছে সেই চামড়া আসলে ঢাকার বাইরে থেকে এসেছে, যদিও ঢাকার বাইরে থেকে আসলে লবণ ছাড়া চামড়া আসার কথা ছিল না, কিন্তু তারপরেও এসেছে এবং যারা এনেছেন তারা কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত দামও পাননি, অর্থাৎ চামড়ার যে গুণগত মান কিছুটা নষ্ট হয়ে গেছে। যদিও আবহাওয়া কিছুটা ঠান্ডা অর্থাৎ প্রচণ্ড গরম না থাকায় চামড়া এবার সেভাবে নষ্ট হয়নি। যারা চামড়া সংগ্রহ করছেন সংরক্ষণ করছেন তারা কিন্তু সেটাই বলছেন, অর্থাৎ তারা কিছুটা সময় নিয়েও চামড়া সংরক্ষণ করার সুযোগ পেয়েছেন, নষ্টের কোনো অভিযোগ সেভাবে মেলেনি। পাশাপাশি যে লবণের যে সরবরাহটা এবার লবণের কোনো সংকট থাকেনি, যদিও দুই একটি কারখানা দুই একটি ট্যানারি বলেছেন যে তারা খুব সাময়িকভাবে
লবণের সংকট অর্থাৎ লবণ সরবরাহ সংকটে পড়েছিলেন। একই সাথে তারা যে তাদের যে পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন সেই পরিমাণ চামড়া সংরক্ষণ করার জন্য যে পর্যাপ্ত শ্রমিকের দরকার, সেই শ্রমিকও সাময়িকভাবে দুই একটি ট্যানারিতে সংকট দেখা দিয়েছিল, যার জন্য তারা এখন পর্যন্ত চামড়া সংরক্ষণ করে যাচ্ছেন। এবং তাদের সেই ট্যানারিগুলোতেও যে ট্রাকের যে সারি বেঁধে গিয়েছিল, লম্বা লাইন হয়ে গেছিল, সেই লম্বা লাইন কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যে ট্যানারির সামনে থেকে ট্রাকে থেকে চামড়া নামানো হচ্ছে, এরকমটা কিন্তু ট্যানারির ভেতরেও দেখেছি, যেমনটা এই আড়তে দেখা যাচ্ছে। তবে সবারই আশা যে অন্তত আর 1-2 বা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে গতকালকের যে কোরবানির পশুর চামড়া এসেছে সেগুলো সংরক্ষণ কাজ শেষ করতে পারবেন। এরপরে আজকে যেগুলো সংরক্ষণ বা আজকে যেগুলো কোরবানি হবে সেগুলো সংরক্ষণের কাজ দুপুর পর শুরু হবে। তো এদিকে যে লক্ষ্যমাত্রা রয়েছে, অর্থাৎ চামড়া সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা রয়েছে কোরবানির ঈদ উপলক্ষে সারা দেশে 1 কোটি পিসের যে লক্ষ্যমাত্রা রয়েছে, অর্থাৎ এই সময়টাই আসলে চামড়া শিল্পে দরকারি চামড়ার অর্ধেকের বেশি সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়। সেই জায়গা থেকে যে লক্ষ্যমাত্রার কথা আমরা আড়তে, এই যে আড়তে রয়েছে হেমায়তপুর আড়তে, এবং যে ট্যানারি শিল্প রয়েছে সেই ট্যানারি শিল্পে আমরা যেটা জেনেছি যে তাদের প্রত্যাশা মতো, অর্থাৎ যে পরিমাণ তারা সংরক্ষণ করতে চেয়েছিলেন বা সংগ্রহ করতে চেয়েছিলেন সেই সংরক্ষণ তারা করতে পেরেছেন। বড় ধরনের কোনো ধরনের অভিযোগ কিংবা নষ্ট ছাড়াই তারা সেই সংরক্ষণ করতে পেরেছেন। তো আমার কাছে সাভারের ট্যানারি শিল্পের পাশের যে আড়ত রয়েছে সেই আড়ত থেকে এই মুহূর্তে এই ছিল চামড়া সংগ্রহের এবং সংরক্ষণের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে খবর জানাবেন আমাদের সহকর্মী SM রাশেদ। হ্যাঁ, কুষ্টিয়ায় যে দক্ষিণ অঞ্চলে যে সর্ববৃহৎ চামড়া পট্টি রয়েছে সেই চামড়া পট্টিতেই কিন্তু ইতিমধ্যে চামড়া সংরক্ষণে কিন্তু 50% শেষ করেছে কুষ্টিয়ার আড়তদারেরা। তবে আর বাকি যে 50% রয়েছে সেটি কিন্তু কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকে আজ দুপুরের পর থেকে আসার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যেই যে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী যেটা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো মূলত যে তারা কিন্তু ইতিমধ্যে লবণ দিয়ে তারা যে সংরক্ষিত চামড়া তারা সংগ্রহ করে রেখেছে, এবং এবার কিন্তু চামড়া সংগ্রহে গরুতে প্রায় 200 টাকা খরচ হয়েছে এবং ছাগলের চামড়াতে কিন্তু 100 টাকা খরচ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তবে এবার কিন্তু বিভিন্ন রোগের কারণে গরুর যে চর্মরোগের কারণে কিন্তু একটি অংশ চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আমাদের কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তবে এবার লবণের দামও বেশি থাকার কারণে কিন্তু চামড়া সংরক্ষণে তাদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীদেরকে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে তারা যে পরিমাণে চামড়া সংগ্রহ করেছে, এখন পর্যন্ত প্রায় 1.5 লাখ চামড়া কিন্তু সংগ্রহ করেছে ছাগল এবং গরু দিয়ে কুষ্টিয়া চামড়া পট্টির ব্যবসায়ীরা। তবে আমি এখানে ব্যবসায়ী যারা আছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে ট্যানারি মালিকরা যদি সময় মতো টাকা দেয় তাহলে তারা কিন্তু আসলে লাভবান হতে পারবে। তবে কুষ্টিয়ার চামড়া সংগ্রহ এবং দাম নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। তবে আমরা এখন চলে যাচ্ছি চামড়া সংগ্রহ এবং দাম নিয়ে আমাদের সহকর্মী চট্টগ্রামের কমলদের কাছে। ধন্যবাদ রাশেদ। চট্টগ্রামে এবার নানা সংকটের মাঝে প্রায় 4.5 লাখ পিসের মতো চামড়া সংগৃহীত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরে প্রায় 1.5 লাখ পিস চামড়া সংগৃহীত হয়েছে এবং একই সাথে চট্টগ্রামের বাইরে যদি কথা বলি আমরা বিভিন্ন উপজেলা সংগৃহীত হয়েছে প্রায় 2.5 লাখ পিস, অথবা সর্বমোট 4 লাখ এবং বৃহত্তর চট্টগ্রামে 4.5 লাখ, এমনটি জানিয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম। তিনি আমাদেরকে বলেছেন সকাল থেকে তারা যে চামড়াটি এবার তারা সংগ্রহ করছেন সেটি হলো 300 থেকে 350 টাকা দরে, কিন্তু বাজারে যে কথাটা উঠেছে সেটি হলো তারা 200 টাকার বেশি কোনো চামড়া তারা কেনেনি, এমনটি বলেছে। বিশেষ করে আমরা দেখেছি পাড়া মহল্লার চামড়া যারা মধ্যস্বত্বভোগী ছিলেন তারাই মূলত এই দর নিয়ে কারসাজি করেছেন এবং দরের কারসাজির ফলে এই যে চামড়াতে আসলে তবে একটা বিষয় যে কিছু চামড়া আমরা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম সেগুলো এখন আবার লবণ দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু গতকালকে আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রণালয়ের যে বিশেষ টিম রয়েছে তারাও চামড়া বাজার পর্যবেক্ষণ করে যাতে কোনো রকম দাম নিয়ে কারসাজি না হয় কিংবা চামড়া লবণ দেওয়া চামড়ায় লবণ দিতে হয় এবং নষ্ট না হয় সে বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বলেছিলাম তাদের সাথে কথা বলেছিলাম, তারা চেষ্টা করছে যাতে কোনো চামড়া নষ্ট না হয় সে বিষয়ে তারা বিশেষ করে চট্টগ্রাম যেহেতু একটু চামড়া বড় একটা হাব, এখান থেকে প্রায় 4 লাখের বেশি চামড়া জাতীয় পর্যায়ে যুক্ত হয়। আর তাই এবার তাদের লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ পিস চামড়া, কিন্তু চামড়ার দর নিয়ে কারসাজি হওয়ার কারণে কিছু চামড়া আমরা এখন দেখতে পাচ্ছি রাস্তার পাশে পড়ে আছে। তবে আড়তদাররা বলছে তারা চামড়াগুলি কিনে নেবেন এবং লবণ দিয়ে তারা সংরক্ষণ করবেন। আগামী 15 দিন পর্যন্ত চট্টগ্রামে এখানকার যে 250 আড়ত রয়েছে সে 250
নিজস্ব আড়তে চামড়া সংরক্ষণ করা হবে, এরপরে চামড়া পাঠিয়ে দেওয়া হবে, লবণযুক্ত চামড়া পাঠিয়ে দেওয়া হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে। তো এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামে 4.5 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়া বাজারের সর্বশেষ। চট্টগ্রাম, কুষ্টিয়া ও সাভার থেকে চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সনদের ফাঁদে আটকে আছে বাংলাদেশের 10 থেকে 12 বিলিয়ন ডলারের চামড়া রফতানির বাজার। 10 বছর আগের সমপরিমাণ চামড়া রফতানি করেও পিছিয়ে পড়ছে বাজার মূল্যে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিদেশে সঠিক মূল্য পেলে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য সংযোজন খাতটির 90% রফতানি আয় যুক্ত হবে বাংলাদেশের ঘরেই। সেলিয়া সুলতানার রিপোর্ট। 10 বছর আগেও $1.50 থেকে 70 সেন্টে বিক্রি হতো প্রতি স্কোয়ার ফিট চামড়া। এখন প্রতি স্কোয়ার ফিট সনদবিহীন হিসেবে দর নেমে এসেছে 50 থেকে 70 সেন্টে। অথচ পোল্যান্ডের ট্যানারি এলসি কোম্পানি LWG সার্টিফাইড হওয়ার পর ভারত, ভিয়েতনাম ও চীনের 246টি প্রতিষ্ঠানের চামড়ার দাম বেড়েছে 40%, যেখানে দেশগুলো সর্বনিম্ন $1.80 থেকে $2.50 গুনছে। ফলে বৈশ্বিক $420 বিলিয়ন এই বাজারে 3.5% কাঁচা চামড়া সরবরাহ করা বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব মাত্র 0.7%। ট্যানারি মালিকরা বলছেন সক্ষমতা রয়েছে, তবে সনদ নেই, ফলে প্রিমিয়াম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। 10 বছর আগের সমপরিমাণ রপ্তানি করেও আন্তর্জাতিক বাজার মূল্যে পিছিয়ে যাচ্ছে। মার্কেট ছিল সাউথ কোরিয়া, রিপ্রসেস হয়ে আমেরিকা চলে যেত। আমরা কিন্তু এই মার্কেটটা হারাইলাম। এই মার্কেটে আমাদের যে প্রাইস সেটা ছিল $1.60, 70, 80 সেন্ট অল ইন অ্যাভারেজ, কারণ তারা খুব ভালো কোয়ালিটির মাল নিত। 20 থেকে 25টি ট্যানারি যদি আমাদের LWG সার্টিফাইড হইতে পারে, তাহলে এই মার্কেটটা আমাদের জন্য রিওপেন হবে। গবেষণার হিসেবে CETP অর্থাৎ আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগারে আটকে আছে প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের এই রপ্তানি সম্ভাবনা। অথচ আন্তর্জাতিক সার্টিফাইডে খরচ হবে এককালীন। আমাদের সাভারের যে ইন্ডাস্ট্রিয়াল এসেট, ওইটাও ETPর কারণে আটকে আছে। তো এটা করতে পারলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য বিশাল বাজার, এটা উন্মুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমরা লং টার্মে 10 থেকে 12 বিলিয়ন ডলারের মতো প্রতি বছর এই চামড়া খাত থেকে আয় করতে পারবো। এখানে 1000 কোটি টাকার বিনিয়োগ লাগবে, কিন্তু এর ফলাফল হচ্ছে যে একবার এটা হয়ে গেলে তখন আমাদের শুধুমাত্র কিন্তু এই অপারেশন মেইনটেনেন্স এটা খরচ করতে হবে। এটা লম্বা সময় ধরে আমাদের রিটার্ন দেবে। অর্থনীতিবিদদের মতে সবচেয়ে মূল্য সংযোজিত এই রপ্তানিমুখী পণ্যে রপ্তানির মূল্য না পাওয়াও এই খাতে খেলাপির হার বাড়ার অন্যতম কারণ। ফলে কর্মসংস্থান ও বহুমুখী রপ্তানির স্বার্থে চামড়া খাতকে বিশ্ববাজারে এগিয়ে রাখা ও বাজার প্রসারে নীতি প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ঐতিহ্যবাহী নানা স্থাপনা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই দেশের পর্যটন শিল্পে। পরিকল্পনা প্রচারণায় ঘাটতি, দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞের। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীর চাপ। ময়মনসিংহ, জামালপুর ও উত্তরবঙ্গগামী ট্রেনে বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। এসব রুটের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ভেতরে জায়গা না পেয়ে ছাদে ওঠেন অনেকেই। যাত্রীরা বলছেন একটু স্বস্তির আশায় ঈদের পরদিন যাত্রা করছেন তারা। তবে রেলপথের অধিকাংশ যাত্রী বলছেন ঈদের সময় টিকিট না পেয়ে পরদিন বাড়ির পথ ধরেছেন। শুক্রবার দূরপাল্লার আন্তনগর ট্রেনের সংখ্যা কমিয়ে স্বল্প দূরত্বের ট্রেনের সংখ্যা বাড়িয়েছে রেলওয়ে। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রী চাপ নেই বললেই চলে। প্রতিটি ট্রেনই ছাড়ছে সময় মতো। সংসদের শেষ চেয়ার থেকে একেবারে আইনসভার শীর্ষ পদে সময় লেগেছে 40 বছর। বলছি প্রবীণ রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কথা। শহীদ জিয়া থেকে বেগম জিয়া হয়ে তার পথ চলা 3 প্রজন্মের সঙ্গে। দেশের রাজনীতির বিভিন্ন বাঁকে উত্থান পতনের সাক্ষী এই নেতা মনে করেন বিএনপি নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে সাম্যের, উন্নয়নের আর সহনশীলতার। ঈদ ছুটির আগে তিনি দীর্ঘ সাক্ষাৎকারে কথা বলেছেন সহকর্মী আহমেদ সালেহিনের সঙ্গে। আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের জনগণের কাছে চিরভাস্বর হয়ে আছেন গণমানুষের নেত্রী হয়ে।
স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার গড়া দল বিএনপির হাল ধরেছিলেন মহিষী এই নারী। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপিকে করেছেন সুসংগঠিত। তারই ধারাবাহিকতায় দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণকারী প্রথিতযশা রাজনীতিকদের ভিড়িয়েছিলেন দলে। তাদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, যিনি বর্তমান জাতীয় সংসদের স্পিকারের আসনে 91 নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেও বেগম জিয়ার অনুরোধ ফেলতে পারেননি এই নেতা। যোগ দিয়েছিলেন বিএনপিতে। এর পরের যাত্রায় শুধুই এগিয়ে চলা রাজনীতির বিভিন্ন বাঁকে। প্রথম দিন একেবারে সর্বশেষ সারিতে বসেছিলাম, সেখান থেকে স্পিকার চেয়ার পর্যন্ত এই 50 গজ পথ পেরুতে 40 বছর সময় লেগেছে। বেগম জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাতের স্মৃতি আজও স্মৃতিপটে অমলিন। 1968 সালের নভেম্বর মাসে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি। ক্যাপ্টেন জিয়াউদ্দিন কাকুলের এক বাসায় নিয়ে গেলেন, মেজর জিয়াউর রহমানের বাড়ি। তিনি দরজা খুলে আমাকে স্বাগতম জানালেন। সেই সময় একটি নাস্তার ট্রলি ঠেলে গৃহবধূ বেগম খালেদা জিয়া সেই ড্রয়িং রুমে প্রবেশ করলেন। প্রথম দর্শনে তাকে দেখে বিমোহিত হয়ে গিয়েছিলাম। তার ব্যক্তিত্ব, রুচিবোধ সব কিছুই আমাকে অত্যন্ত আকর্ষণ করেছে। আমি 91-তে নির্বাচিত হয়ে ঢাকা আসার সাথে সাথেই প্রথম দিনই বিকালবেলায় এবিএস সাবদার আমাকে এসে বলেন যে বেগম খালেদা জিয়া আপনার সাথে কথা বলতে চান। তা আমি তার সাথে গেলাম বিকেলের দিকে তার বাসায়। প্রথম দিনই তিনি আমাকে আহ্বান জানালেন বিএনপিতে যোগদান করার জন্যে। আমি বললাম, ম্যাডাম সবেমাত্র এসেছি, স্বতন্ত্র প্রার্থী, আমি একটি হাওয়া বুঝে নেই। পরে আরও একদিন তিনি আমাকে অনুরোধ করেছিলেন, তো সেদিনে আমি বলেছি ঠিক আছে। 60-এর দশক থেকে জিয়া পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল হাফিজউদ্দিনের। যুদ্ধের মাঠ থেকে রাজনীতির ময়দানে তিনি কাজ করেছেন 3 প্রজন্মের সঙ্গে। অতীত অভিজ্ঞতায় তাই সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্নে আজও বিভোর এই জ্যেষ্ঠ নেতা। 3 জনের স্টাইল 3 রকম। জিয়াউর রহমান ফৌজি জেনারেল ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছেন। সততা, দেশপ্রেম এবং কোনো ধরনের স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি, এগুলো হলো তার জন্য প্লাস পয়েন্ট। বেগম জিয়া হলেন জনগণের নেত্রী। তার যে অতুলনীয় জনপ্রিয়তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে 5টি আসনে দাঁড়িয়ে প্রত্যেকবার প্রত্যেকটি আসনে বিজয়ী হওয়া, এই জনপ্রিয়তা অন্য কোনো রাজনীতিকের ভাগ্যে তিনি যোগেন নেই। অপরদিকে তারেক রহমান হলেন সদ্যমাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত তার শুরুটা ভালো হয়েছে। এখন আরও অনেক কর্মকাণ্ডের মাধ্যমে, বিশেষ করে দুর্নীতি দূর করে এবং এই দলের বিশাল কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে তাকে কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে। শহীদ জিয়া আর খালেদা জিয়ার নেতৃত্বে এতটা পথ চলা বিএনপির, আগামীতেও পথ হারাবে না বলে বিশ্বাস হাফিজউদ্দিনের। তার মতে বাবা মায়ের মতো করে সন্তানও বজ্র কঠিন নেতৃত্বে সমুন্নত রাখবেন দলের সাংগঠনিক অগ্রযাত্রা। ক্ষমতায় যারা যায় এদের অনেক স্তাবক জুটে যায় আশেপাশে। তারা দলের মূল নেতাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার উপরে। অর্থনৈতিক উন্নয়নে যদি বিএনপি ভালো ভূমিকা রাখতে পারে, তাহলে দেশের জনগণের জন্য সুসময় অপেক্ষা করে আছে। দেশের রাজনীতি, গণতন্ত্র, সংসদ, সর্বোপরি আগামীর বাংলাদেশ নিয়েও বেশ আশাবাদী আইনসভার নেতৃত্বে থাকা হাফিজউদ্দিন আহমদ। বিএনপি নেতা তারেক রহমানকে বলিষ্ঠ হাতে দল পরিচালনা করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, বন আর ঐতিহ্যবাহী স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের পর্যটন শিল্পে। তার উপর সাম্প্রতিক হামের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে বিদেশি পর্যটকদের। পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা পাকিস্তান পর্যটন খাতকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করছে, তখন পরিকল্পনা আর প্রচারণার ঘাটতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে। ইভেন শ্রীলঙ্কা থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদেরকে তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। ট্যুরিজমটা আসলে অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস, মানে যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত সেফটিটা ইনশিওর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু টুরিস্টরা আসার ক্ষেত্রে কিন্তু খুব বেশি উৎসাহ বোধ করেন না। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। দেশটির জিডিপিতে ট্যুরিজম খাতের অবদান 28%। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় 45 কোটি মার্কিন ডলারেরও কম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। মালদ্বীপে কেন এত বেশি বিদেশিরা হাজার হাজার ডলার খরচ করে? এক রাতের হোটেল ভাড়া $10,000, $15,000, $20,000 যায়। ওখানে তো কোনো রকম অন্য কোনো সুযোগ নেই, তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই যায়। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপরাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে, আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনও ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনও ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। সো এই গন্তব্যহীন গাড়ির মতো চললে তো হবে না, একটা নির্দিষ্ট গন্তব্যকে টার্গেট করে আগাতে হবে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ঈদের টানা ছুটি, এই ছুটিকে ঘিরে এখন উৎসবের নগরী, পর্যটন নগরী কক্সবাজার। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি, 3টি পয়েন্টে হাজার হাজার পর্যটক সমুদ্রের বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে নেমে পড়ছে। এর মধ্যে লক্ষ্য করছেন যারা সমুদ্রে এসেছে তারা কিন্তু সমুদ্রের যে নোনা জল, যেহেতু সকাল সময়, সেই সকাল বেলাটা কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে অনেকেই বালিয়াড়িতে নেমে পড়েছেন। যেখানে বালিয়াড়ি রয়েছে সেখানে ছোট শিশুদের আনন্দ আমরা লক্ষ্য করছি, যারা বালি নিয়ে খেলে তাদের যে আনন্দঘন ঈদ মুহূর্তগুলো সেটি কাটাচ্ছে। অন্যদিকে পরিবারের বড় যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সমুদ্র স্নান করছেন এবং সেই সমুদ্র স্নানের পাশাপাশি প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন, সে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি। যেহেতু কুরবানির ঈদের আগে কক্সবাজারে পর্যটকের খরা ছিল, সেই খরাটা এখন যেহেতু ঈদের টানা ছুটি পড়েছে, সেই টানা ছুটিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক, যেহেতু গতকালকে চেয়ে আজকে পর্যটক বেড়েছে, সেই ক্ষেত্রে এখানকার ব্যবসায়ীরাও বেশ আনন্দিত। তারা বলছে দীর্ঘ খরা পেরিয়ে কিন্তু এখন পর্যটক আসায় তাদের যে কাঙ্ক্ষিত ব্যবসা যেটা করেছিল সেই কাঙ্ক্ষিত ব্যবসা আগামী কয়েকদিন হবে সেই প্রত্যাশাই রয়েছেন। আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক যারা রয়েছে এখানে তাদের ছবি তোলা থেকে শুরু করে বিচ বাইকে কিংবা জেটস্কিতে সব জায়গায় তারা আনন্দ করছে। কিন্তু বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের আগমন সেটি কিন্তু বেড়েই চলেছে। আর এই সব পর্যটকের নিরাপত্তায় আমরা দেখতে পেয়েছি লাইফগার্ড থেকে শুরু করে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাক। সময় সংবাদ। সহিংসতার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ভুক্তভোগীর বেশিরভাগই নারী। জরিপের তথ্য বলছে 89% নারী অনলাইন সহিংসতার শিকার, তবে অভিযোগ করেন না এর 75%। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। কিছু অশোভন মন্তব্য, কিছু আপত্তিকর শব্দ, কিছু কটু বাক্য অনেক সময় এলোমেলো করে দিচ্ছে অনেকের সম্ভাবনাময় জীবন। আলোকিত পৃথিবী মুহূর্তে হয়ে উঠছে বিষাক্ত। অযাচিত এসব কারণে হতাশা আর আতঙ্ক ঘিরে ধরে চারপাশ থেকে। এসবের বেশিরভাগই ঘটছে সামাজিক মাধ্যম ঘিরে। মানুষের যাপিত জীবনে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন সামাজিক মাধ্যম, কিন্তু প্রায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকেই ব্যবহার করছেন বাছবিচারহীনভাবে। মত প্রকাশের নামে অন্যের অধিকার হরণ করা হচ্ছে, কখনো কখনো করা হচ্ছে রুচিহীন ব্যক্তিগত আক্রমণ। সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়ি না, আমি আমার ছবিও ছাড়ি না, আমি আমার ফ্যামিলির কিছুই ছাড়ি না, কারণ আমার এগুলো রিভিল করতে ভালো লাগে না। পজিটিভ কোনো বিষয়টাকে জাস্ট
জিনিসটা পজিটিভ, কিন্তু মন্তব্যগুলো সব নেগেটিভ। নাগরিক অধিকারের দোহাই দিয়ে বর্তমানে সহিংসতার বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। নামে বেনামে আইডি খুলে সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক ব্যক্তিদের মানহানির ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য আর ছবি বিকৃত করেও উস্কে দেওয়া হচ্ছে সহিংসতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপি এর সমীক্ষায় উঠে এসেছে, দেশে সামাজিক মাধ্যম ব্যবহারকারী নারীদের প্রায় 89%ই কোনো না কোনোভাবে অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। আবার এর 75%ই লোকলজ্জার ভয়ে অভিযোগ করেন না। আর বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের মতে, প্রযুক্তির অপব্যবহারের ফলে অনলাইন ব্ল্যাকমেলিং, পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁস সহ নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন মানুষ। বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার, তবে সেই স্বাধীনতার আড়ালে যদি ছড়িয়ে দেওয়া হয় গুজব, বিদ্বেষ আর বিভ্রান্তি, তবে তা সমাজের জন্য হয়ে ওঠে বড় হুমকি। ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার এখন উদ্বেগের বড় কারণ। প্রশ্ন উঠছে, স্বাধীনতা আর ডিজিটাল সন্ত্রাসের সীমারেখা কোথায়? এ অবস্থার শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয় আর রুচির দুর্ভিক্ষকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। এই যে সমাজে যে অবক্ষয়, এই প্রক্রিয়ার থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আইনের শাসন কায়েম করতে হবে। সেই সাথে আমাদেরকে মূল্যবোধের চর্চা করতে হবে এই স্কুল থেকে, তাইলে এটাতে একটা উত্তরণ ঘটবে, নাহলে কোনো উপায় নেই। পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত সাইবার সহিংসতা রুখতে নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ অনুভব করছেন তারা। আলামত সংগ্রহ, সেটা অ্যানালাইসিস, এইগুলির পর্যাপ্ত সক্ষমতা না থাকার কারণে কিন্তু অপরাধকে শনাক্তকরণ এবং অপরাধীকে আইনের আওতায় আনা আমাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে দেশের প্রায় কোটি মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাই সাইবার অপরাধ রোধে সরকারের কঠোর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই বিশ্বের মতোই রাখতে হবে, সেইভাবেই কাজটা এগোতে হবে। আমরা জানি অনেক চাপ আসবে ভাইস চ্যান্সেলরের উপরে, তাকেও আমরা মনোনীত করেছি এই জন্যে যে তিনি আমাদের ঠাকুরগাঁওয়ের সন্তান এবং স্কুল থেকে তিনি পাশ করেছেন। তার একটা নিঃসন্দেহে একটা নিজস্ব একটা কী বলবো আর্জ থাকবে, একটা আকাঙ্ক্ষা থাকবে যে তার মাটির যে কাজটা, সেই কাজটাকে সে অত্যন্ত যোগ্যতার সঙ্গে, প্যাশন দিয়ে, ভালোবাসার সঙ্গে সেই কাজটা করার চেষ্টা করবে। কিন্তু আজ কথাটা প্রথমে বলেছি যে চিন্তাটা করতে হবে বড়, সেই চিন্তার মধ্যে দিয়ে যাবে। ফ্র্যাঙ্কলি বলি, আমি এইভাবে এর উদ্বোধন চাই না। এটা বিফিটিং না, নট বিফিটিং। নেক্সট টাইম যদি সুযোগ আসে, যখন যেটা করবে, দয়া করে একটা বিফিটিং হয়তো করবেন। এখানে আপনার সবাই আপনাকে সাহায্য করবে, সবাই আপনাকে সহযোগিতা করবে। আপনার এখানে ডেপুটি কমিশনার সাহেব আছেন, আমাদের বিএনপি নেতারা আছেন, দেওয়ান সাহেব আছেন, মন্ত্রী সাহেব আছেন, আমাদের অন্যান্যরা আছেন, সবাই সাহায্য করবেন। দ্যাট শুড বি বিফিটিং ম্যানার, এটা হওয়া উচিত আর কি। তো আমি কথা বলাবো না, আমি শুধু ঠাকুরগাঁওর জনগণের কাছে একটাই আমার আবেদন থাকবে যে সময় সবসময়, সুযোগ সবসময় আসে না। আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্যে আমরা সুযোগ পেয়েছি। দ্রুততার সঙ্গে সেই যেন আমরা কাটতে পারি, সকলের সহযোগিতা আমি চাচ্ছি, এটা আমি আপনাদের কাছে চাইছি। আজকে আমার মনটা বেশি ভালো নেই, আমার খুব খুশি হতাম যদি আজকে এখানে অ্যাডভোকেট বলরাম ঠাকুর থেকে এখান থেকে পেতাম। একজন মানুষ যিনি আমার মাঝে তিনি সবসময় আছেন। তিনি ঠাকুরগাঁওর সাংস্কৃতিক জগতে, ক্রীড়াঙ্গনে, সামাজিক জগতে সব সময় তিনি থাকতেন। ঠাকুরগাঁয়ে কথা বলছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা। বড় কোনো চমক নয়, কাতারে বিশ্বকাপ জয়ী দলের মূল কাঠামো ধরে রেখেই স্কোয়াড দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। প্রত্যাশিতভাবেই অধিনায়ক হিসেবে দলে আছেন লিওনেল মেসি। কদিন আগে MLS এর ম্যাচে চোটে পড়ার গুঞ্জন ছিল লিওনেল মেসির, যদিও ক্লাব থেকে বিষয়টি অস্বীকার করা হয়। এরপরও ছিল উৎকণ্ঠা। সব জল্পনা কল্পনার অবসান করে মেসিকে রেখেই স্কোয়াড দিয়েছেন স্ক্যালোনি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বিতীয় ফুটবলার হিসেবে রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার সামনে মেসি। কাতার বিশ্বকাপ জয়ী ১৭ ফুটবলার আছেন ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজদের সামনে। চূড়ান্ত দলে জায়গা হয়নি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর। বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য মার্কোস অ্যাকুনিয়াও। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।